মেয়েদের বেস্ট ফ্রেন্ড কেমন হতে পারে? নিশ্চয়ই খুব ভালো, যে কিনা সবসময় সাপোর্ট করবে, হেল্প করবে, সবচাইতে বড় কথা সব বিপদে পাশে থাকবে, তাই তো? কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড ছিল একটা দুই মুখো সাপ। এই বেস্ট ফ্রেন্ডকে নিয়ে আমার জীবনটা এখন জাহান্নাম হয়ে গেছে। আজ আমি শেয়ার করব আমার জীবনের সবচাইতে ভয়ঙ্কর এবং সত্য ঘটনা। আমার এই জীবন গল্প শোনার পর হয়তো অনেকেই তাদের বেস্ট ফ্রেন্ডকে আর বিশ্বাস করবে না, কিন্তু আমি আরেকটি কথাও বলবো, সবাই এক না। আমি আমার জীবনে যে ভুলগুলো করেছিলাম, সেই ভুলগুলো যদি তোমাদের জীবনেও এসে থাকে তাহলে সাবধান হও। আমি তানিমা রহমান চৈতি, সবাই আমাকে তানিমা বলেই ডাকে, আর আমার বেস্ট ফ্রেন্ডের নামটা না বললেই না, কেননা আমার এই জীবনটা জাহান্নাম হওয়ার জন্য একমাত্র ওই দায়ী। ওর নাম তুলি। যখন আমি ক্লাস 6-এ নতুন স্কুলে ভর্তি হলাম, তখন ওর সাথে আমি পরিচিত হই। একই বেঞ্চে বসা, এক একজনের বই ভাগাভাগি করে নেওয়া, একজন আরেকজনের টিফিন খাওয়া। বোন থেকে সে কোনো অংশে কম ছিল না আমার চোখে। সারাদিনে যাই করি না কেন সব কথা ওর সাথে শেয়ার করতাম। ক্লাস 7-এ ওঠার পর ওর মা মারা যায়। অবশ্য ওর মা অনেক আগে থেকেই ক্যান্সারে আক্রান্ত ছিল। ও তখন ভীষণ ভাবে ভেঙে পড়েছিল। আমি তখন ওকে বুকে জড়িয়ে ধরে বললাম, আজ থেকে আমি তোর সব, এখন থেকে তুই আমার সাথেই থাকবি। আমি ছিলাম আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। ওর বাবাও ছিলেন ভীষণ স্বার্থপর মানুষ। মা মারা যেতে না যেতেই 1 মাসের মাথায় বিয়ে করেছে নতুন। ওর সৎ মা ওকে অনেক অত্যাচার করত, ওকে অনেক খাটাতো, যার কারণে ও সারাক্ষণ কাঁদতো। বাবা মাকে বলে রাজি করালাম ও এখন থেকে আমার সাথে আমার রুমেই থাকবে। আমার বাবা মাও ওকে ভীষণ ভালোবাসতেন, একদম নিজের মেয়ের মতো। তাই বাবা মাও অনেক বেশি খুশি হলেন। এরপর থেকে ও আমাদের বাড়িতে আমার সাথেই থাকতো। আমরা ছিলাম 2 বোন। ও আমার বাবাকে বাবা বলে ডাকতো আর মাকে মা বলে ডাকতো। ও আমাদের বাসায় আসার পর ওর বাবার একদিনও যোগাযোগ করেনি ওর সাথে। ও কি বেঁচে আছে নাকি মরে গেছে। মাঝে মধ্যে দেখতাম রাতের বেলা ও উঠে কান্না করছে, তখন ওকে আমি বোঝাতাম, দেখ কান্না করিস না, কান্না করলে আন্টির আত্মা কষ্ট পাবে, থামেন। ওর জন্য অনেক দরদ হচ্ছে তাই না? আমারও হয়েছিল। আস্তে আস্তে জানতে পারবেন ও কতটা ভয়ঙ্কর। ও আর আমি একই ক্লাসে পড়তাম। ওর পড়ালেখার খরচ সব আমার বাবাই বহন করতেন। আমার জন্য যেমন স্কুল ব্যাগ কিনে আনতেন বাবা, ঠিক ওর জন্য তেমন স্কুল ব্যাগই কিনে আনতেন। মার্কেটে যাওয়ার পর বাবা 2টো জামা কিনতেন একই রকম, একটা আমার আর একটা ওর। এমনকি মুরগি রান্না করার পর 2টো রান দুজনকেই খেতে দিতেন। আস্তে আস্তে আমরা ক্লাস 10-এ উঠলাম। আমরা দুজন পড়ালেখায় অনেক বেশি ফাঁকিবাজি করতাম, যার কারণে দুজনেরই রেজাল্ট খারাপ আসলো। বাবা এতে খুব রাগ করলেন এবং বললেন, নেক্সট টাইম থেকে রেজাল্ট খারাপ হলে আমরা যা চাইবো তা কোনো কিছুই পাবো না। এরপর থেকে আমরা মনোযোগ দিয়ে পড়ালেখা শুরু করলাম। দুজনে পাল্লা দিয়ে পড়তাম এবার কে ফার্স্ট হবে, কিন্তু দেখা যেত সব সময় ও ফার্স্ট হতো আর আমি সেকেন্ড হতাম। এতেও আমার কষ্ট ছিল না। আস্তে আস্তে ও আমার থেকেও আমার বাবা মায়ের কাছে ভীষণ প্রিয় হয়ে যেতে লাগলো। আমি মোটেও হিংসা করতাম না, বরং খুশি হতাম। মা মরা মেয়েটা নতুন বাবা মা পেয়েছে, এইরকমটা ভালোই যাচ্ছিল। কিন্তু আস্তে আস্তে কেমন যেন অতিরিক্ত হয়ে যেতে লাগলো। মানে আমার বাবা মা কোনো কাজ করার আগে ওর থেকে পারমিশন নিত। বাবা প্রত্যেকবার দুজনের জন্য একই রকম 2টো জিনিস কিনে, কিন্তু এইবার বাবা সোনার 1 জোড়া কানের দুল কিনলো এবং সেটা আমার সামনে ওকে পরিয়ে দিল। আমি তখন বাবার দিকে তাকিয়ে বললাম, বাবা আমারটা কোথায়? তখন বাবা আমাকে একটা ধমক দিয়ে বললেন, তোর কি রে, তোর মায়ের অনেক কানের দুল আছে, সেখান থেকে একটা পরে নে। ও তখন মুচকি মুচকি হাসতো। কেন যেন আমার দুনিয়াটা ঘুরতে লাগলো। এমনিতে প্রত্যেক দিন মা সকালবেলা উঠে আমার কপালে চুমু দেয়, কিন্তু কিছুদিন যাবত মা আমার কপালে চুমু না দিয়ে ওর কপালে চুমু দেয়। আমি যখন মায়ের কাছে যেতাম তখন মা আমাকে ধমক দিয়ে ঘরে পাঠিয়ে দিতেন। সেটা দেখেও ও মুচকি মুচকি হাসতো। একদিন প্রচন্ড বৃষ্টি পড়ছে। মা তখন বলল আমাকে আর ওকে ছাদে গিয়ে কাপড় নিয়ে আসতে। তখন ও আর আমি ছাদে যাই। আমি কাপড়গুলো তুলতে তুলতে প্রায় ভিজেই যাচ্ছিলাম। ও শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, আমাকে সাহায্য করছিল না। আমি তখন ওকে বললাম, কি করছিস দাঁড়িয়ে থেকে, আয় আমাকে সাহায্য কর। তখন ওর কপালটা কুঁচকে গেল এবং কাপড়গুলো নিয়ে আমি যখন সিঁড়ি দিয়ে নিচে নামবো, ঠিক তখনই ও আমার পায়ে ল্যাং মেরে আমাকে সিঁড়ি থেকে ফেলে দেয়। আমি অনেক ব্যথা পাই কোমরে। মা গো বলে চিৎকার করি। তখন মা দৌড়ে এলেন। আমি মাকে বললাম, তুলি আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। তখন মা বলল, কি সব উল্টাপাল্টা কথা বলছিস, তুলি এরকম কাজ কখনোই করতে পারে না। আমি তুলির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। সে মুচকি মুচকি হাসছে। কথা ছিল ও আমার বোনের মতো হয়ে থাকবে। বোনেরা কি এরকম শত্রুতা করে? যাই হোক, এইসব ছোটখাটো ব্যাপার। দিন শেষে আমি আবারও ঠিক ওকে আপন করেই নিতাম। বারবার মনকে বোঝাতাম ওর মা বাবা কেউ নেই, এখন আমি যদি ওর সাথে খারাপ ব্যবহার করি তাহলে ও কষ্ট পাবে। তাই ওকে আর কিছুই বলতাম না। ভাবতাম আমি হিংসে
করছি। এই হিংসাটাকে ধুয়ে মুছে ফেলতে চাই। পরের দিন সকালবেলা অনেকগুলো চকলেট নিয়ে এসে ওকে গিফট করলাম। ও তখন চকলেটগুলো ছুঁড়ে ফেলে দিল আর বলল, এইসব 2 টাকার জিনিস আমি খাই না, বাবা আমাকে অনেক বড় আর দামি চকলেট কিনে এনে দিবে। তখন আমার রাগ মাথায় চড়ে গেল। আমি তখন ওকে চড় মারার জন্য হাত যেই না সামনে বাড়িয়েছি, তখনই আমার মনে হলো কেউ অদৃশ্য আমার হাত ধরে রেখেছে। মুহূর্তের মাঝে আমার হাতটা এত জোরে মোচড়ে গেল যে আমি চিৎকার করে কান্না করে ফেললাম। কাউকে চোখে দেখছি না, তাহলে আমার হাতটাকে এইভাবে মোচড়ে দিল। তুলি তখন মুচকি মুচকি হেসে বলল, তানিমা তুই বড্ড বোকা, আস্তে আস্তে দেখ তুই কোথায় যাস। তুই চলে আসবি আমার জায়গায় আর আমি চলে যাব তোর জায়গায়, শুধু সময়ের অপেক্ষা। আমি ওর কথার আগামাথা কিছুই বুঝলাম না। রাতে ঘুমাতে পারি না, হাতে প্রচন্ড ব্যথা, হাত ফুলে গেছে। এখন যেন ওর সাথে ঘুমাতেও আমার ভয় করে। রাতের বেলা মনে হয় ও আমার গলা চেপে ধরবে। দিন যায় মাস যায়, আস্তে আস্তে আমি আমার বাবা মায়ের অপ্রিয় সন্তান হয়ে যাচ্ছিলাম আর ও হয়ে যাচ্ছিল প্রিয়। সারাদিন কাঁদতাম, যেন আমার বাবা মা থেকেও নেই, আমাকে যেন তারা চোখেই দেখে না। সারাক্ষণ শুধু মা তুলি মা তুলি। আমি যেন তাদের চোখের বিষ। এই বাড়ি থেকে চলে যেতে পারলেই তারা সবাই মুক্তি হয়। একদিন তুলির সাথে কথা কাটাকাটিতে মা আমাকে জোরে একটা থাপ্পড় মারে এবং বলে তুলির পা ধরে মাফ চাইতে। সেই দিন আমার কাছে এত বেশি খারাপ লেগেছিল যে আমি তুলির সামনেই কান্না করে দিই। ওর কাছে মাফ না চাওয়া অবধি মা ঝাড়ু হাতে দাঁড়িয়েছিলেন। মাফ না চাইলে আমাকে ঝাড়ু দিয়ে মারবেন। কাঁদতে কাঁদতে ওর কাছে মাফ চাইলাম। এরপর দৌড়ে গেলাম ছাদে। তুলি তখন মুচকি মুচকি হাসছিল। বিষয়টা এরকম কখনোই ছিল না। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম, বড্ড আদরের। সকালবেলা মা আমার কপালে চুমু দিয়ে ঘুম ভাঙাতেন আর বাবা কোনো কিছু চাওয়ার আগেই হাজির করে দিতেন। আজ পর্যন্ত বাবা মা আমাকে ফুলের টোকাও দেয়নি, কিন্তু আজ তুলির কথায় মা আমার গায়ে হাত তুলল। বিষয়টা কোনোভাবেই মানতে পারছি না। এ যেন কোনো দুঃস্বপ্ন, এক্ষুনি কেটে যাবে। কিছুক্ষণ পরে তুলি ছাদে আসে আমার কাঁদো কাঁদো চেহারা দেখার জন্য। সে আমার কাছে এসে এক শয়তানি হাসি দিয়ে বলে, কি বলেছিলাম মনে আছে তো? বলেছিলাম আমার জায়গায় তুই আসবি আর তোর জায়গায় যাব আমি। আমি তখন রাগান্বিত চোখে ওর দিকে তাকিয়ে বললাম, মনে আছে তোর যখন তোর মা মারা গিয়েছিল? তোর বাবাও আরেকটি বিয়ে করে ফেলেছিল। তোর সৎ মা তোর উপর অনেক অত্যাচার করত, তোকে সারাদিন খাটাতো। এই আমি তখন তোকে আমার বাড়িতে আশ্রয় দিয়েছিলাম, নিজের বোনের স্থান দিয়েছিলাম, আর আমার থেকে সবকিছু কেড়ে নিয়ে তুই কি প্রমাণ করতে চাচ্ছিস যে পর কখনো কারো আপন হয় না, তাই তো? তখন তুলি হাসতে হাসতে বলল, তুই যাই বলিস না কেন তানিমা, একবার আমি আমার বাবা মাকে হারিয়েছি, তাই বলে দ্বিতীয়বার সুযোগ পেয়েও হারাবো সেটা হচ্ছে না। এমনিতেও তোর মা বাবাকে তো আমি নিজের মা বাবাই ভাবি, আর সেটা সবসময় ভাবলে ক্ষতি কি? বরং আমি তো ভালোই আছি। তুলি, কি চাস তুই? কেন এরকম করছিস? আমি চাই তুই এই বাড়ি থেকে একবারের জন্য বিদায় হ। আমি বিদায় হব? আমি না, তুই বিদায় হবি। এই বাড়ি আমার, আর তুই আমার বাড়িতে আশ্রয়, তাই তুই এ বাড়ি থেকে বিদায় হ। তোর মতো কাল সাপকে এ বাড়িতে এনেই বড় ভুল করেছি। তুই আমাকে কাল সাপ বল আর যাই বল না কেন, তোর জায়গা কিন্তু আমি মোটামুটি ভালোই দখল করে নিয়েছি। এখন চাইলেও তুই আমাকে আর সরাতে পারবি না। তোর মা বাবা কি ভাবে জানিস? তাদের একটাই মেয়ে, যার নাম তুলি। তোকে আমি মেরে ফেলবো। দেখ তানিমা, তোর ভালোর জন্যই বলছি, তোর সাথে খুব খারাপ কিছু হবে। ভালো চাইলে এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যা। এই তুই কাকে কি বলছিস? এই বাড়ি আমার। আমার বাবা মা থাকতে আমি কেন এই বাড়ি থেকে বের হব? তুই বের হ। এই বাড়িতে তো তোর কেউ নেই। তানিমা, তুই আগের স্বপ্নই দেখছিস। আগে এই বাড়ি তোর ছিল, কিন্তু এখন এই বাড়ি আমার। ভালোর জন্য বলেছিলাম চলে যেতে, যাবি না তো? তাহলে দেখতে থাক কি হয়। এভাবেই দিন কাটছে। আমি যেন দিন দিন বাবা মায়ের চোখে উধাও হয়ে যাচ্ছিলাম। সারাদিন না খেয়ে থাকলেও বাবা মা কোনো খোঁজ খবর নিত না আমার। বুঝতে পারছিলাম না বাবা মা কেন এভাবে বদলে গেল। মা বাবা দুজনেই সারাক্ষণ শুধু তুলির পেছনে ছুটে, যেন আমার মা বাবা ওর গোলাম। প্রত্যেক দিন ওর নতুন নতুন ড্রেস পরে। বিকালবেলা বাবা আমাকে বলল, এখন থেকে তুই স্টোর রুমে ঘুমাবি। আমার তুলিমা একাই একটা রুমে থাকবে, তোর সাথে ওর ঘুমাতে অনেক কষ্ট হয়, আর আমি চাই না আমাদের মেয়ের এভাবে কষ্ট হোক। এখনই তোর যা যা আছে সবকিছু নিয়ে স্টোর রুমে চলে যা, আর সারাদিন বসে না থেকে এখন থেকে সব কাজকর্ম তুই করবি। নে এখন আমার জুতাটা পরিষ্কার করে দে। আমি বাকরুদ্ধ হয়ে বাবার দিকে তাকিয়ে চোখের পানি ফেলছি। বাবা যেন তাকিয়ে দেখছেন না। কি হলো?
এত ন্যাকা কান্না কিসের? যেটা বলেছি সেটাই কর, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। কান্না ভরা চোখে কিছুক্ষণ বাবার দিকে তাকিয়ে রইলাম। বাবা তাকালেনও না। এরপর বাবার জুতা মুছলাম। বাবার জুতা মোছার সময় আমার চোখের পানিগুলো টপ টপ করে বাবার জুতায় পড়ছিল। একটু পর মা এসে বললেন, হয়েছে, আর লাগবে না। একটু খুশির চোখে মায়ের দিকে তাকালাম। হয়তো মায়েরও এসব ভালো লাগছে না, কিন্তু পরক্ষণেই মা বললেন, শোন, তুই আগে কাপড়গুলো ধুয়ে নে, এরপর ঘরটা মুছে থালা বাসনগুলো মেজে নিস। বাবা মায়ের এই ব্যবহারগুলো আমাকে দিন দিন ভেঙে ফেলছিল। আমি যেন পুরোপুরি ভেঙে গেছি। তাই মায়ের কথা মতো সব কাজকর্ম শেষ করলাম। আমার মা বাবা আমার সাথে যে ব্যবহারটা করছিল সেটা হয়তো কাজের লোকের সাথেও কখনো কোনো দিনও করতে দেখিনি। আমি স্টোর রুমে শিফট হই। স্টোর রুমটা অনেক বেশি ছোট, পা লম্বা করেও শোয়া যাবে না, পা ভাঁজ করে শুতে হয়। রাতের বেলা বসে আছি, চোখে ঘুম নেই। জানালার বাহিরে আকাশের দিকে তাকিয়ে কান্না করছি। আমার এত সুন্দর হাসি খুশি পরিবারটা কোথায় চলে গেল? বাবা মা থাকতেও বাবা মায়ের আদর থেকে বঞ্চিত হচ্ছি, শুধুমাত্র আমার একটি ভুলের জন্য। কিছুক্ষণ পরেই দরজার নক। দরজা খুলে দেখি তুলি দাঁড়িয়ে আছে। ও তখন বলল, আমি কি তোর সাথে একটু থাকতে পারি? কখনোই না, আমার রুমে কখনোই আসবি না। তানিমা, তুই আমাকে হাসালি। তোর রুম বলছিস কেন? এই পুরো বাড়িটাই তো এখন আমার। তুই এখন আমার বাড়িতে আশ্রয়িতা, তাই আমার সাথে বুঝে শুনে কথা বলিস, নয়তো তোর বাবা মাকে বলে তোকে এই বাড়ি থেকে বের করতে আমার 1 সেকেন্ডও লাগবে না। আমি তখন আর কিছুই বলতে পারলাম না। সে রুমে এসে কিছুক্ষণ বসে রইল। আমি জানালার দিকে তাকিয়ে রইলাম। 2 সেকেন্ড পর সে আবার চলে গেল। আমি বুঝতে পারলাম না ও কি জন্য এসেছিল। ও চলে যাওয়ার পরেও আমি আর ঘুমাইনি, সারা রাত বসেই ছিলাম। ভোরের দিকে একটু চোখটা লেগেছে। সকাল 8টায় মা আমাকে ডাকতে এলো। আমি উঠে তাকিয়ে অবাক হয়ে গেলাম। সেই স্টোর রুমে কেমন যেন ছোপ ছোপ রক্তের দাগ পড়ে আছে। রক্তের দাগগুলো দেখে মনে হচ্ছে তাজা রক্ত। এই দাগগুলো কোথা থেকে আসলো? আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। চিৎকার করে মাকে ডাক দিলাম। মা রুমে এসে বললেন, কি রে হারামজাদি, এভাবে চিৎকার করছিস কেন? আমার মেয়ে তুলি ঘুমাচ্ছে, যদি ওর ঘুমের ব্যাঘাত ঘটেছে তাহলে তোর একদিন কি আমার একদিন। আমি তখন মাকে বললাম, এই দেখো এগুলো কিসের দাগ? তখন মা বলল, কই কিসের দাগ? আমি তো কিছুই দেখছি না। কোথায় রক্তের দাগ? আমি তো কিছুই দেখছি না। বুঝতে পেরেছি, আমার সাথে মজা করছিস। এই বলে মা চুলের মুঠি ধরে আমার গালে একটা থাপ্পড় দেয়। কিছুক্ষণ পর আমি ফ্লোরে তাকিয়ে দেখলাম সেখানে কোনো রক্তের দাগ নেই, কিন্তু কিছুক্ষণ আগেই ছিল। হঠাৎ করে রক্তের দাগগুলো কোথায় চলে গেল? এরপর সব কাজকর্ম শেষ করে দুপুরবেলা আমি ঘরে আসি। ঘরে এসে বালিশটা মনে হলো উঁচু হয়ে আছে, তাই আমি বালিশটা ঠিক করতে গেলে তখন আমার হাতের মধ্যে কেমন যেন একটা বলের মতো শক্ত মনে হলো বালিশের ভেতর থেকে। তখন আমি হাত দিয়ে ধরে ভালো করে বোঝার চেষ্টা করলাম কি এটা, আর বালিশের ভেতর কি করে এলো। কাল রাতে যখন ঘুমিয়েছিলাম তখন তো ঠিকই ছিল। ভালো করে দেখলাম বালিশটার এক কিনারে সেলাই করা। আগে তো এই সেলাইটা ছিল না। যাই হোক, এক পর্যায়ে আমি সেলাইটা খুলে ফেলি এবং সেখান থেকে বেরিয়ে এলো একটি লেবু। লেবুটা অর্ধেক সবুজ এবং অর্ধেক কালো। লেবু? আমার বালিশে লেবু কি করে এলো? তখনও আমার মাথায় আসেনি এই লেবুটা বালিশে আসা এবং অর্ধেক কালো, এই ব্যাপারটা কি হতে পারে। আমি তখন কোনো কিছু না বুঝে সোজা মায়ের কাছে গেলাম সেই লেবুটা হাতে নিয়ে। রান্নাঘরে যেতেই দেখলাম কেমন যেন ভয় পাচ্ছে কাউকে দেখে, কিন্তু সে অদৃশ্য। মা খুব ভয় পাচ্ছে। অদৃশ্য কেউ মায়ের মাথার চুল টেনে ধরেছে। দেখা যাচ্ছে অদৃশ্য ভাবে মায়ের চুলগুলো টানা। আমি তখন খুব ভয় পেয়ে গেলাম। মনে পড়ে গেল যেদিন আমি তুলিকে মারতে গিয়েছিলাম সেই দিন অদৃশ্য কেউ আমার হাত মোচড়ে দিয়েছিল। তাহলে কি আমাদের ঘরে অদৃশ্য কেউ আছে, কোনো আত্মা? ভয়ে ঢোক গিললাম। পেছন থেকে তুলি বলল, তুই মনে মনে যা ভাবছিস সেটাই হচ্ছে তানিমা, সবকিছুই আমার ইশারায় চলছে। তখন তুলি আমার কাঁধে হাত রেখে বলল, দেখ তানিমা, তুই আমার বেস্ট ফ্রেন্ড। আমি চাই না তোর কোনো ক্ষতি হোক, কিন্তু তুই বারবার সেই ক্ষতির দিকেই পা বাড়াচ্ছিস। এখনো সময় আছে, সময় থাকতেই বাড়ি থেকে বের হয়ে যা, নিজের জীবন বাঁচাতে পারবি। আর তুই যদি বাড়ি থেকে না যাস তাহলে আমি তোর বাবা মাকে তিলে তিলে কষ্ট দিয়ে মারবো। না প্লিজ প্লিজ তুলি, তুই এটা করবি না। আমি তোর কথাই রাখবো, আমি চলে যাবো এই বাড়ি থেকে। এই তো ভালো মেয়ে, এতক্ষণে বুঝতে পেরেছি। তুই কি ভেবেছিলি আমি এই বাড়িতে শুধু শুধুই এসেছি? এই বাড়িতে আসার আগে আমি সব ব্যবস্থা করেই এসেছি, যাতে কেউ কোনোদিন ওই বাড়ি থেকে আমাকে বের করতে না পারে। তুই যত সময় নষ্ট করবি তত কষ্ট পাবে তোর বাবা মা। তাই এখনো সময় আছে, সময় থাকতেই বাড়ি থেকে বের হয়ে যা। ঠিক আছে তুলি, তুই যা বললি তাই হবে। আমি এই বাড়ি থেকে চলে যাব, কিন্তু তোকেও আমাকে একটা কথা দিতে হবে। তুই আমার বাবা মায়ের কোনো ক্ষতি করবি না। ঠিক আছে, কোনো ক্ষতি করব না, কিন্তু তুই আগে বাড়ি থেকে বের হ। এরপর কান্না ভেজা চোখে এক কাপড়ে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাস্তায় অনেক মানুষ ছিল,
কিন্তু আমি কাউকেই দেখতে পাচ্ছিলাম না। মনে হচ্ছিল এই দুনিয়াতে একমাত্র আমিই বেঁচে আছি, আর সবাই মৃত। কেমন যেন পুরো দুনিয়াটাই ঘুরতে লাগলো। ওইদিকে হঠাৎ করে একটা গাড়ি আমার সামনে চলে আসে। এরপর আমার আর কোনো কিছুই মনে নেই। যখন আমি চোখ খুলে তাকালাম তখন দেখলাম 25-26 বছরের একটি ছেলে আমার পাশে বসে আছে। কে আপনি? আর আমি এখানে কি করে এলাম? শান্ত হন। আপনি হঠাৎ করে আমার গাড়ির সামনে চলে এসেছিলেন আর অজ্ঞান হয়ে গিয়েছিলেন, তাই আপনাকে আমি আমার বাসা নিয়ে এসেছি। দয়া করে আপনি আপনার বাসার ঠিকানাটা যদি দিতেন, তাহলে আমি আপনাকে আপনার বাসায় রেখে আসতাম। বাসার কথা শুনে আমি ডুকরে কেঁদে ফেললাম। আরে কি হলো? আপনি কাঁদছেন কেন? আমি তখন কাঁদতে কাঁদতে বললাম, আমার বাসা নেই। বাসা নেই মানে? কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে কোনো ভদ্র পরিবারের মেয়ে। এরপর আবারও আমি কেঁদে ফেললাম। কিছুক্ষণ পর চোখ মুছে আমি তাকে বললাম, ঠিক আছে, আমাকে এখন যেতে দিন। কোথায় যাবেন আপনি? আপনি তো অসুস্থ। এই অবস্থায় আপনি বাহিরে গেলে তো মাথা ঘুরে পড়েই যাবেন। আপনাকে খুব ক্লান্ত মনে হচ্ছে। কিছু কি খেয়েছেন? আমি তখন আবারও কেঁদে ফেললাম। বারবার কাঁদার কারণ সে বুঝতে না পেরে সে তার মাকে এই রুমে পাঠালো। তার মা এসে আমার পাশে বসলো। বেশ ধার্মিক পরিবার। তখন তার মা আমাকে খুব মিষ্টি ভাবে বলল, কি হয়েছে মা? তুমি কি কোনো কারণে কষ্ট পেয়েছো? আমাকে খুলে বলো। অনেকদিন পর কারো মুখ থেকে মা ডাকটা শুনতে পেলাম, তাই আমি তাকে জড়িয়ে ধরে কাঁদলাম কিছুক্ষণ। এরপর সে আমার চোখ মুছিয়ে দিয়ে বলল, কি হয়েছে মা? আমাকে বলো সবকিছু। এরপর আমার জীবনের শুরু থেকে শেষ অবধি আমি সবকিছুই তাকে খুলে বলি। সব শুনে তার চোখে পানি চলে আসে। আর সে উঠে দাঁড়িয়ে বলে, ইয়া আল্লাহ, এখন তো তোমার বাবা মা অনেক বড় বিপদের মধ্যে আছে। আমি তখন কাঁদতে কাঁদতে বললাম, আমি আমার বাবা মাকে অনেক ভালোবাসি। আমি কখনোই তাদেরকে হারাতে চাই না, যার কারণে আমি বাড়ি থেকে চলে এসেছি। এরপর সে বলল, তোমার সবগুলো কথা শুনে একটা কথাই মনে হচ্ছে, তুলি নিশ্চয়ই তোমার পরিবারের ওপর কালো জাদু করেছে, যার কারণে তোমার নিজের বাবা মাই তোমাকে চিনতে পারছে না। তোমার সাথে খুবই খারাপ হয়েছে, কিন্তু তোমার ওই বান্ধবীকে বিশ্বাস করা একদমই ঠিক হবে না, কেননা তুমি তার প্রিয় বান্ধবী ছিলে, আর সে সবচেয়ে বড় ক্ষতিটা তোমারই করেছে। আর তোমার বাবা মা তো তার পর। তাহলে তুমি কি করে ভাবলে যে তোমার বাবা মায়ের কোনো ক্ষতি করবে না? এই কথা শুনে ভয়ে আমি ডুকরে কেঁদে ফেলি। তখন সে আন্টি আমার চোখ মুছে দিয়ে বলল, ভয় পেও না, শয়তানকে ধ্বংস করার জন্য আল্লাহ আছে। আমাদের পরিচিত একটা ভালো হুজুর আছে, তিনি এসব কালো জাদু সম্পর্কে অনেক কিছুই জানেন এবং অনেক সমস্যার সমাধানও করেছেন। এখন আমি তোমাকে নিয়ে তার কাছে যাব এবং তুমি সবকিছু খুলে বলবে। সব শুনেই সে বলে দিবে কালো জাদু হয়েছে নাকি অন্য কিছু। আমি তখন আর এক মুহূর্ত দেরি করলাম না। সেই আন্টির সাথে হুজুরের বাড়িতে গেলাম। বাড়িটা ছিল বেশ পুরনো একটা বাড়ি। ঘরটা ছিল বেশ অন্ধকার। এরপর সে আন্টির কথা মতো আমি সালাম দিয়ে সে ঘরে প্রবেশ করি এবং হুজুরকেও সালাম দিই। হুজুর আমাকে দেখা মাত্রই বলে দিল, সর্বনাশ, এই মেয়ের উপর বান মারা হয়েছে, ভয়ঙ্কর বান মারা হয়েছে। ওর জীবন ধ্বংস হয়ে যাবে, সেই সাথে ওর অকাল মৃত্যু হবে। এরপর আস্তে আস্তে হুজুরকে আমি সবকিছুই খুলে বলি। সব শুনে হুজুর বলে, তোমার বাবা মায়ের জীবন এখন হুমকির মুখে। সেই মেয়েটা কোনো এক শয়তান জিনের মাধ্যমেই এইসব করছে। আজ রাত 12টার পর আমি আমার পালিত জিন দ্বারা খবর নিব, কি জন্য এবং কি দিয়ে কালো জাদু করেছে, এবং সাহায্য চাইব। তুমি কাল সকাল 10টায় আমার এখানে আসবে। এরপর আন্টির সাথে আমি তাদের বাড়িতে চলে যাই। তাদের বাড়িতে আসার পর সে আন্টির ছেলে, মানে যে আমাকে এই বাড়িতে নিয়ে এসেছে, সে আমাকে সালাম দিয়ে বলল, আপনি একদম চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আমি তখন তাকে ধন্যবাদ দিলাম, তার জন্যই আমি এই সমস্যার সমাধান খুঁজে পেয়েছি। এরপর রাতে আমি সেই আন্টির সাথেই ঘুমিয়েছিলাম। সকাল 10টায় আন্টির সাথে আমি সেই হুজুরের বাড়িতে গেলাম। তখন হুজুর আমাকে বললেন, সে গতকাল রাত 12টায় তার পালিত জিনের দ্বারা খবর নিয়েছে। আমরা যেটা অনুমান করেছিলাম সেটাই হলো, সবকিছু তুলি করিয়েছে। যেই দিন তুলির মা মারা গিয়েছিল সেই দিনের পর থেকেই তুলি অনেক বেশি ভেঙে পড়েছিল। সে তখন প্রায় ঘন ঘন তার এক পরিচিত আন্টির বাড়িতে যাওয়া আসা করত। তার আন্টি আবার ছিলেন কালো জাদুতে বিশ্বাসী। সে তার স্বামীকেও জিনের দ্বারা বশ করে রেখেছে, যাতে তার কথার বাহিরে না যায়, সব সময় যেন তার কথায় উঠে আর বসে। তুলির আন্টি সব সময় তুলিকে কুপরামর্শ দিত, বলতো যে তাবিজ নিয়ে তোর বাবাকেও তাবিজ করে রাখ, যাতে তোর কথা মতো চলে। কিন্তু তুলি মোটেও এসব বিশ্বাস করতো না। সব সময় বলতো, আমার বাবা আমাকে কখনোই ছেড়ে দিবে না, মা মারা যাওয়ার পর বাবা আমাকে আগলে রাখবে। কিন্তু সেটা আর হলো কোথায়? মা মারা যাওয়ার 1 মাসের মাথায় তুলির বাবা আরেকটা বিয়ে করেছিল। এরপর শুরু হলো তুলির সৎ মায়ের অত্যাচার। তারপরেও তুলি কোনো প্রকার কালো জাদুর সাহায্য নেয়নি। সব সময় বলতো, আমার ভাগ্যে যা আছে তাই হবে। কিন্তু যখন তুমি তুলিকে তোমার বাড়িতে আশ্রয় দিলে, তোমার বাবা মা, তোমার বাড়ি ঘর, তোমার প্রতি তোমার বাবা মায়ের এত মায়া, এইসব দেখে তুলি লোভে পড়ে গিয়েছিল, যার কারণে সে তার আন্টির কাছে গিয়ে তোমার ব্যাপারে বলে এবং এটাও বলে জিনের
জিনের দ্বারা এমন কালো জাদু করে দিতে যাতে তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাও আর সেই বাড়িতে তাদের মেয়ে হয়ে রাজত্ব করতে পারে। এটাই মূলত তুলি চেয়েছিল। তোমার বাবা মাকে ক্ষতি করার ওর কোনো ইচ্ছে নেই, কিন্তু হ্যাঁ, তোমাকে বাড়ি থেকে বের করে তোমার সবচেয়ে বড় ক্ষতি করেছে। তোমাদের বাড়িতে কিছুদিন থাকার পর ওর আন্টির দ্বারা বিভিন্ন ভাবে কালো জাদু করেছে। তোমাদের বাড়িতে মোট 13টি তাবিজ পোতা হয়েছে। শুধু তোমাকেই না, তোমার মা বাবাকেও তাবিজ করেছে, যার কারণে তোমার মা বাবা সকল কাজ ওর পরামর্শেই করে। এমনকি তোমার মা বাবা তো ভুলেই গেছে যে তুমি তাদের মেয়ে। তারা ভাবে যে তুলিই একমাত্র তাদের মেয়ে। অনেক বড় দুষ্ট শয়তানের মাধ্যমে এই কালো জাদু করেছে তুলি। আমি তখন কাঁদতে কাঁদতে হুজুরকে বললাম, তাহলে এই বিপদ থেকে কিভাবে রক্ষা পাবো আমি, আর আমার মা বাবাকেও কিভাবে রক্ষা করব? তখন সে হুজুর বলল, আমার পালিত দুটো জিন তোমাকে যে দুষ্ট জিনের দ্বারা কালো জাদু করেছে তার সাথে কথা বলতে গিয়েছিল, তাকে বোঝাতে গিয়েছিল, কিন্তু সে বুঝেনি, বরং আমার জিনকে হুমকি দিয়েছে যদি তারা এতে জড়ায় তাহলে তাদের প্রাণ নিয়ে নিবে, যার কারণে আমার জিনগুলো চলে এসেছে। সেই জিনটার শক্তি অনেক বেশি। প্রত্যেক অমাবস্যার রাতে সেই জিনকে ভোগ দেওয়া হয়, আর সেই ভোগের কারণে ওর শক্তি অনেক বেড়ে গেছে, তাই ওকে পরাজিত করা আমাদের পক্ষে সম্ভব না। সেই জিনটা জেনে গেছে যে এই সবকিছু তুমিই করেছো, তাই এখন তোমার জীবনের ঝুঁকি আছে, কিন্তু চিন্তা নেই, এই নাও তাবিজ। এই তাবিজটা সবসময় তুমি তোমার সাথেই রাখবে, তাহলে সেই জিনটা কখনোই তোমার ক্ষতি করতে পারবে না। এরপর তিনি বললেন তার ওস্তাদের সাথে কথা বলবেন এই ব্যাপারে। হুজুরের কথা মতো সেই তাবিজটি আমি আমার হাতে শক্ত করে বেঁধে রাখি। বিকেল বেলা যে আমার প্রাণ বাঁচিয়েছিল সে, তার নামটাই বলা হয়নি, তার নাম সাফিম। সে আমার 10 হাত দূরে দাঁড়িয়ে বলল, তানিমা, আপনার হাতে ওটা কি? কোনটা? নাটক করছেন কেন? যেটা পড়েছেন সেটার কথাই বলছি। অদ্ভুত ব্যাপার, আমি সেই তাবিজটা হাতে পড়েছি, তার উপর পড়েছি ফুল হাতা জামা এবং আমার পুরোটা শরীর ওড়না দিয়ে ঢাকা। তাহলে সে কি করে দেখলো আমার হাতে তাবিজ আছে? বিষয়টা কেমন যেন ঘটকা লাগলো। আমি তখন বললাম, কি উল্টোপাল্টা কথা বলছে? তখন দেখলাম তার চোখটা কেমন যেন লাল হয়ে গেল। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। এক দৌড়ে আমি আন্টির রুমে চলে গেলাম। আন্টিকে গিয়ে বললাম, আন্টি, আজকে যে হুজুর আমাকে তাবিজ দিয়েছিল সেটা কি আপনি আপনার ছেলে সাফিমকে বলেছিলেন? তখন আন্টি বলল, কই না তো, এই বিষয়ে ওর সাথে আমার কোনো কথাই হয়নি। তাহলে সাফিম কি করে জানলো আমি হাতে তাবিজ পড়েছি? যাই হোক, এরপর আন্টিকে আমি সবকিছু খুলে বললাম। আন্টি একটু অবাক হয়ে গেল, কেননা তার ছেলে খুব নরম ভদ্র, এবং আমিও এই বাড়িতে আসার পর থেকে কখনোই তাকে এভাবে কথা বলতে দেখিনি। আন্টি আর আমি দৌড়ে গেলাম সাফিমের ঘরে। দেখলাম দরজা ভেতর থেকে লাগানো। তখন আন্টি জোরে জোরে নক করলো। অনেকক্ষণ পর সাফিম ঘুম চোখে এসে দরজা খুলল। দরজা খুলে বলল, কি হয়েছে মা, আপনি এভাবে দরজা নক করছেন কেন? আন্টি তখন তার ছেলেকে বলল, কিছুক্ষণ আগে তুই কোথায় ছিলি? তখন সে বলল, কেন, আমি তো আমার ঘরে ঘুমাচ্ছিলাম। আমিও দেখলাম চোখে মুখে ঘুম, মনে হচ্ছে কাঁচা ঘুম ভেঙে গেছে। তখন আন্টি আবারও বলল, তুই কি তানিমার সাথে খারাপ ব্যবহার করেছিস? তখন সে বলল, পাগল হয়েছেন, সে আমাদের বাড়ির অতিথি, আমি কেন তার সাথে খারাপ ব্যবহার করব? আমি তো আমার ঘরে ঘুমাচ্ছিলাম, আমি মাত্রই তাকে দেখলাম। এরপর আন্টি আমার দিকে তাকালো এবং আমি আন্টির দিকে তাকালাম। বাহিরে এসে আন্টি আমাকে বলল, আমার মনে হচ্ছে হুজুরের কথাই সঠিক, ওই জিনটা পাগল হয়ে গেছে তোমার ক্ষতি করার জন্য। যেভাবেই হোক তুমি তোমার এই তাবিজটা হারিও না, সবসময় তোমার সাথেই রাখবে। আমি চাই না মা তোমার কোনো ক্ষতি হোক। এরপর আন্টি চলে গেলেন। মাগরিবের আজানের পর সে হুজুর ফোন করলো। সে ফোন করে বলল অনেক বড় মাপের একজন কবিরাজের সন্ধান পেয়েছে। সে কবিরাজি পারে আমার এই সমস্যার সমাধান করতে, কিন্তু তার বাড়ি অনেক দূরে, যেতে যেতে প্রায় অর্ধেক দিন চলে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব কালকের মধ্যেই তার বাড়িতে যাওয়ার জন্য বলল। আমি আন্টিকে বললাম, আন্টি আর দেরি করা যাবে না, আমার খুব ভয় হচ্ছে, না জানি আমার বাবা মা কেমন আছে। রাত্রিবেলা ঘুমিয়ে আছি, মনে হচ্ছে ঘরের ভেতর কেউ হাঁটাহাঁটি করছে। মনের মধ্যে কেমন যেন ভয় করছে। এই বাড়িতে পুরুষ মানুষ বলতে শুধু সাফিম, তাহলে কি ও এইভাবে হাঁটাহাঁটি করছে? আমি একটা অবিবাহিত মেয়ে, মনের মধ্যে খুব ভয় করছে, ও যদি আমার কোনো ক্ষতি করে। কিন্তু দেখে তো ভদ্রই মনে হয়। হঠাৎ করে রান্নাঘরে কিছু একটা পড়ে ভেঙে যাওয়ার শব্দে আমি উঠে বসলাম। আমার পাশেই আন্টি ঘুমাচ্ছিল। মনে মনে ভাবলাম কি হলো ওটা, তাই আমি উঠে এক পা দুপা করে রান্নাঘরের দিকেই যাচ্ছি। পুরো ঘর অন্ধকার। রান্নাঘরে গিয়ে দেখলাম সেখানে কিছুই নেই, যা যা যেভাবে ছিল সব ঠিকই আছে। তাহলে কাজ ভাঙার শব্দটা কোথা থেকে আসলো? মনের মধ্যে কেমন যেন একটা ভয় ঢুকে গেছে, তাই ভাবলাম রুমে চলে যাই। যেই না রুমে যাব তখনই দেখলাম কালো লম্বা কিছু একটা রুমের সামনে দাঁড়িয়ে আছে। আমি ভয়ে এক চিৎকার দেই, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। আমি ভয়ে একটা ছোট্ট পাখির মতো কাঁপছিলাম। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, সেই কালো ছায়াটা আমার সামনে আসতে পারছে না। এটাই কি তাহলে সেই জিন? সেই জিনটা আমার বাবার কণ্ঠে বলল, তাবিজটা ফেলে দাও। মুহূর্তের মাঝে আবার আমার মায়ের কণ্ঠে বলল, তানিমা, মা তাবিজটা ফেলে দে, নয়তো এই জিন আমাদেরকে মেরে ফেলবে, খুব কষ্ট দিচ্ছে আমাদেরকে। তোর বাবাকেও মেরে ফেলেছে, এখন আমাকেও মেরে ফেলবে, আমাকে বাঁচা মা, তাবিজটা ফেলে দে। তুই তাবিজটা না ফেললে ও তো আমাকে মেরে ফেলবে।
আমি ভয়ে জমে গেছি। তারপরও আমি আমার তাবিজ শক্ত করে ধরে রেখেছি। মুহূর্তের মাঝে সেই জিনটা হাসতে লাগলো, খুব ভয়ঙ্কর হাসি। তার হাসির শব্দে আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। হাসতে হাসতে সে বলল, তাবিজটা না ফেললে তোর বাবা মাকে মেরে ফেলবো। এরপর সে উধাও হয়ে গেল। আমি খুব ভয় পেয়ে গেলাম, চিৎকার করে কান্না করলাম। আমার চিৎকার শুনে সাফিম এবং আন্টি চলে আসে। কি হয়েছে মা, তুমি এভাবে কাঁদছো কেন? এরপর আন্টিকে আমি সবকিছু খুলে বলি। সেই রাতটা অনেক কষ্টে কাটিয়েছি। পরদিন সকালেই রওনা দিই হুজুরে দেওয়া সেই কবিরাজের বাড়িতে। তার বাড়িতে যাওয়ার পথেও অনেক বাধা পড়েছে। বারবার গাড়ি নষ্ট হয়ে যাচ্ছিল, কিন্তু গাড়িতে কোনো সমস্যাই ছিল না। কিন্তু তারপরেও ড্রাইভারের মনে হচ্ছিল কেউ পেছন থেকে গাড়ি ধরে রেখেছে। অবশেষে কবিরাজের বাড়িতে চলে এসেছি। মাত্র 5 মিনিটের রাস্তা। ঠিক ওই মুহূর্তে আন্টির ফোনে সাফিমের ফোন আসে। সাফিম ভয়ার্ত কণ্ঠে কেঁদে কেঁদে বলছে, মা আমাকে বাঁচাও, ও আমাকে মেরে ফেলবে, তুমি এখনই চলে আসো। একমাত্র ছেলেকে হারানোর ভয়ে আন্টি আমাকে বলে, আমার মনে হচ্ছে আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। তোমার বিপদে এগিয়ে এসে না আমি আমার নিজের ছেলেকে হারিয়ে ফেলি। আমি তখন আন্টির পা জড়িয়ে ধরলাম। আন্টি চলে এসেছি, আর 5 মিনিটের রাস্তা, দয়া করে আপনি এখন ফিরে যাবেন না। আপনি ওসব কথা কান দিবেন না, ওগুলো সব সেই জিনের ধোঁকা। আন্টিকে অনেক বুঝিয়ে শুনিয়ে এরপর সেই কবিরাজের বাড়িতে পৌঁছালাম। কবিরাজের বাড়িতে গিয়ে তাকে সালাম দিলাম। তার বাড়িটা ছিল একটা গ্রামে। তার বাড়ির দুপাশে বড় বড় দুটি পুকুর ছিল। তার বাড়িতে ঢোকার মাত্রই মনে হচ্ছিল বাহিরে ঝড় হচ্ছে, এখনই সবকিছু ভেঙে চুরে একাকার অবস্থা হয়ে যাবে। এরপর সে কবিরাজ কিছু একটা পরে বাহিরের দিকে ছুঁড়ে মারে, সাথে সাথে সবকিছু থেমে যায়। কবিরাজ বললেন, তুমি তো বেশ ভয়ঙ্কর জিনের ফাঁদেই পড়েছো, কিন্তু চিন্তা করো না, ওর থেকেও বড় জিন আমার কাছে আছে। তোমার বিষয় সবকিছুই আমার ছোট ভাই আনোয়ার আমাকে বলে দিয়েছে ফোনে। একদম ভয় পেও না, আমি তোমার সাহায্য করব। আমি কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ওইদিকে আন্টি পাগল হয়ে গেছে। সে বারবার তার ছেলেকে ফোন করছে, কিন্তু ফোনটা বন্ধ। কবিরাজ আন্টি সব কথা শুনে বললেন, চিন্তা করবেন না, আমি এখনই আমার জিনকে সেখানে পাঠাচ্ছি এবং সেখানের কি অবস্থা সবকিছুই জানার চেষ্টা করছি। এরপর কবিরাজ তার পালিত জিনের দ্বারা জানতে পারে সাফিম পুরোপুরি ভাবেই সুস্থ আছে, কিন্তু কিছুক্ষণ আগে জিনটা তাকে ভয় দেখিয়েছিল, যার ফলে সে ফোন করে তার মাকে বলেছে। কিন্তু এখন সাফিম পুরোপুরি ভাবে সুস্থ আছে। সেই কবিরাজ তার এক পালিত জিনকে সাফিমের কাছে পাঠিয়েছে, তাই এখন সেই জিনটা আর কোনো ক্ষতি করতে পারবে না সাফিমের। কবিরাজ বলল, আজ রাত 12টায় যা করার করতে হবে। দেখতে দেখতে কেটে গেল রাত তখন 12:01। কবিরাজ তার বাড়ির উঠোনে বড় একটি গোলবৃত্ত আঁকলেন। একপাশে কবিরাজ বসেছে এবং তার সামনাসামনি আমাকে বসিয়েছে। মাঝখানে জ্বলছে আগুন। বাহিরে তখন বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড়ে যেন গাছপালা সব উড়িয়ে নিয়ে যাবে। কিন্তু অদ্ভুত বিষয়, অন্য জায়গার পরিবেশ বেশ স্বাভাবিক। এরপর কবিরাজ তার মন্ত্র পড়া শুরু করলো। বাতাসে বারবার আগুন নিভে যাবে এমন অবস্থা, কিন্তু কোনোভাবেই নিভছে না। অন্যদিকে কবিরাজের বাড়ির ভেতরে যে মানুষগুলো আছে তাদের বাহিরে আসা নিষিদ্ধ। কবিরাজ ভালো করে বাড়ি বন্ধ করে দিয়েছে, যাতে শয়তান জিন তাদের কোনো ক্ষতি করতে না পারে। কবিরাজ তার মন্ত্র পড়তে পড়তে প্রায় ঘেমে একাকার অবস্থা। তারপরেও তিনি থামছেন না। আমি শুধু আগুনের দিকে তাকিয়ে আছি। এই আগুনটাকেও মনে হচ্ছে জ্যান্ত, মনে হচ্ছে এখনই সবাইকে পুড়িয়ে মেরে ফেলবে। মনের মধ্যে খুব ভয় করছে, কেননা কবিরাজ বলেছে সেই জিনটা আমার ভেতর প্রবেশ করবে। এই আসনে বসার পর আমার হাতের তাবিজটি খুলে ফেলা হয়েছে, যাতে জিনটি আমার ভেতর প্রবেশ করতে পারে, কিন্তু এই গোলবৃত্তের মাঝে জিন প্রবেশ করতে পারবে না। এরপর কবিরাজ তার মন্ত্র পড়া শেষ করে গোলবৃত্তের কিছুটা অংশ মুছে দেয় এবং কবিরাজ গোলবৃত্ত থেকে বেরিয়ে যায়। গোলবৃত্ততে জিনটা প্রবেশ করা মাত্রই গোলবৃত্তটা আবারও বন্ধ করে দেওয়া হয়, যাতে সেই জিনটা আর বের হতে না পারে। সেই দুষ্ট জিনটা আমার ভেতরে প্রবেশ করে। আমার ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছিল। এরপর আমার আর কিছু মনে নেই, বাকিটা আন্টির মুখ থেকে শুনেছিলাম। আমি নাকি খুব পাগলামো করছিলাম এবং বারবার সেই গোলবৃত্ত থেকে পা বাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু গোলবৃত্তের বাহিরে পা দিতে পারছিলাম না। মনে হচ্ছিল আগুনে পুড়ে যাচ্ছে। ছটফট করতে করতে কবিরাজ সুযোগ বুঝে সেই তাবিজটি আমার হাতে শক্ত করে বেঁধে দেয় এবং আমি সেখানেই অজ্ঞান হয়ে যাই এবং সেই গোলবৃত্তের ভিতর একটি কালো মুরগি প্রবেশ করানো হয়। সেই জিনটি আর গোলবৃত্ত থেকে বের হতে না পেরে সেই মুরগির ভেতর প্রবেশ করে। কবিরাজ আর সময় নষ্ট না করে সেই মুরগিকে জবাই করে, একই সাথে সেই জিনকেও মেরে ফেলে। এরপর আমি যখন চোখ খুলে তাকালাম তখন দেখলাম আমি কবিরাজের ঘরের বিছানায় শোয়া। আন্টি আমার পাশে বসে আছে। আমি তখন তার কাছে জানতে চাইলাম কি হয়েছিল। এরপর সে সবকিছুই আমাকে খুলে বলে। অপরদিকে আমার মা বাবার হুঁশ ফিরেছে। তারা তুলিকে দেখে অবাক। তুলিকে তখন আমার মা বাবা প্রশ্ন করে, তুমি এখানে, আমাদের মেয়ে তানিমা কোথায়? তুলি তখন ভ্যাবাচাকা খেয়ে যায়। কি হলো, তারা কেন তানিমার কথা জিজ্ঞেস করছে? সেই রাতটা কবিরাজের বাড়িতে কাটিয়ে সকালবেলা রওনা দেই বাড়ির উদ্দেশ্যে। আমি সেই আন্টি এবং আন্টির ছেলে সাফিমকে নিয়ে আমাদের বাড়িতে উপস্থিত হলাম। বাবা মা দরজা খুলে আমাকে দেখলেন। আমি
আমি কেমন রোগা পাতলা হয়ে গেছি। পেছনেই দাঁড়িয়ে আছে তুলি। এরপর আমি আর কাউকে কিছু না বলে সোজা ঘরের ভেতর ঢুকি এবং তুলির কাছে গিয়ে জোরে তুলিকে একটা থাপ্পড় মারি। তুলি মাটিতে পড়ে যায় এবং কাঁদতে থাকে। এরপর সেই আন্টি এবং আন্টির ছেলে সবকিছু খুলে বলে আমার মা বাবাকে। সব শুনে মা বাবা তুলিকে বাড়ি থেকে বের করে দিবে। বাড়ি থেকে বের করার সময় তুলি আমার পায়ে ধরে মাফ চায়, কিন্তু আমি আর কখনোই ওকে মাফ করিনি।